হাজী কাশেম আলী মহিলা ডিগ্রি কলেজের একাদশ শ্রেণীর সকল শিক্ষার্থীকে স্বাগত জানাচ্ছি অনলাইন বাংলা ক্লাসে। মাঝে কয়েকদিন ক্লাস হয়নি শারদীয় দুর্গোৎসবের জন্য। আজ আবার চলে এলাম। আশা করি সবাই ভালো আছো, সুস্থ আছো। তোমাদের সবার দোয়ায় আমিও ভালো আছি সবাইকে নিয়ে। তো আজকে আমরা যা পড়ব সেটি হচ্ছে কবিতা। আমরা গত 3টি ক্লাসে বিভীষণের প্রতি মেঘনাদ কবিতাটি বোঝানোর চেষ্টা করেছি। আজকে আমরা পড়ব বিশ্বকবি, নোবেল বিজয়ী বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের সোনার তরী কবিতা। অসাধারণ সুন্দর একটি কবিতা। মানব মনের চিরন্তন যে বাসনা, মানব মনের চিরন্তন যে ক্রন্দন, এমন সুন্দরভাবে কোনো কবি কোনো কবিতার মধ্যে ফুটিয়ে তুলতে পারেননি। আমরা এই কবিতাটি আজকে বোঝার চেষ্টা করব। এই কবিতাটি বুঝতে হলে আমাদের প্রথমেই একটা জিনিস জানতে হবে। আমরা সবাই জানি যে সাহিত্য মানুষের মনের কথা বলে, সাহিত্য মানুষকে নিয়ে কথা বলে, সমাজকে নিয়ে কথা বলে, এবং সাহিত্যের একটি অন্যতম শাখা হচ্ছে কবিতা। কবি মনের সকল অনুভূতি যখন ছন্দে ছন্দে প্রকাশিত হয় তখনই তা কাব্যে রূপ লাভ করে বা কবিতায় পরিণত হয়। আমরা জানি এগুলো সবাই, তারপরেও একটু বলে নিচ্ছি। সাহিত্য সমাজের দর্পণ। সেই সাহিত্যই কালজয়ী হয় যে সাহিত্যে মানুষের কথা আসে, সমাজের কথা আসে, যে সাহিত্য পাঠ করার সময় মনে হয় আমার মনের কথা এটা। এবং এই যে সোনার তরী কবিতা আমরা আজকে পড়ব, এই সোনার তরী কবিতার মাঝে শুধু আমার মনের কথা নয়, পৃথিবীর সমগ্র মানব জাতির মনের কথা প্রতিফলিত হয়েছে। মানব মনের হাহাকার, মানব মনের আকাঙ্ক্ষা প্রকাশিত হয়েছে একজন কৃষকের মাঝখান দিয়ে। একজন কৃষক, তার ভেতর দিয়ে এইভাবে সমস্ত মানব মনের ক্রন্দন প্রকাশিত হয়েছে। এইরকম কবিতা বাংলা সাহিত্যে সত্যি বিরল। এবং আমরা জানি যে রবীন্দ্রনাথ ঠাকুরের এই সোনার তরী কবিতা নিয়ে অনেক আলোচনা, অনেক সমালোচনা হয়েছে, এবং রবীন্দ্রনাথ ঠাকুর নিজেও তিনি ওনার কবিতা নিয়ে কথা বলে গেছেন, আলোচনা করে গেছেন। এই আলোচনা সমালোচনা এই কবিতাকে আরও উন্নত কবিতার মর্যাদা দিয়েছে। এবং এতদিন পরও আজ আমরা এই কবিতা পাঠ্যপুস্তকে পাঠ করছি, তোমরা পাঠ করছো, অবশ্যই সেটার একটি কারণ আছে। কেন বলো তো? কারণ হচ্ছে এই কবিতা সর্বকালীন, সার্বজনীন সকল মানুষের মনের কথা প্রকাশিত হয়েছে এই কবিতায়। তো এই কবিতাটিকে যদি আমরা বুঝতে চাই, রবীন্দ্রনাথ ঠাকুরের সোনার তরী কবিতাটি যদি আমরা বুঝতে চেষ্টা করি, তাহলে আমাদের 3টি দৃষ্টিকোণ থেকে বুঝতে হবে। কীরকম? প্রথমত আমরা কবিতাটি যখন পড়ব তখন খেয়াল করব যে কবিতাটিতে বাহ্যিকভাবে কি প্রকাশিত হয়েছে, এই কবিতায় বাহ্যিকভাবে আমরা কি দেখতে পাই। দ্বিতীয়ত দেখব, বুঝতে চেষ্টা করব কবিতার অন্তর্নিহিত তাৎপর্য কী। আর সেই সাথে আমরা বুঝতে চেষ্টা করব, জানতে চেষ্টা করব বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের ব্যক্তিগত জীবনের কতটা ছায়াপাত ঘটেছে এই কবিতায়, কোন মনোভাব থেকে তিনি লিখেছেন এই কবিতাটি। তো চলো আমরা প্রথমে একটু বোর্ডে যাই। বোর্ডে আমরা দেখব কবিতাটিকে আমরা কিভাবে বিশ্লেষণ করতে পারি। দেখো, প্রথমেই দেখো সোনার তরী রবীন্দ্রনাথ ঠাকুর। আজকে আমরা এই ক্লাসে যা জানবো, এই কবিতাটি পাঠ করব এবং কবিতা পাঠের মাধ্যমে আমরা কবিতার মূল ভাব বুঝতে চেষ্টা করব, কবিতায় ব্যবহৃত বিভিন্ন শব্দের অর্থ জানবো এবং অন্তর্নিহিত তাৎপর্য বিশ্লেষণ করার চেষ্টা করব। কবিতাটির 3টি দিক। একটি হচ্ছে বাহ্যিক বর্ণনা, বাহ্যিকভাবে আমরা দেখব কবিতাটিতে কি প্রকাশ পেয়েছে। দ্বিতীয়ত আমরা দেখব এর অন্তর্নিহিত তাৎপর্য কি, বোঝার চেষ্টা করব এর অন্তর্নিহিত তাৎপর্য। এবং তৃতীয়ত কবির ব্যক্তি জীবনের ছায়াপাত কতটা ঘটেছে এই কবিতায় সেটা বোঝার চেষ্টা করব বা জানার চেষ্টা করব। তো আমরা প্রথমেই খেয়াল করো, আমি লিখে রেখেছি বাহ্যিক বর্ণনা, আর এখানে আছে দেখো অন্তর্নিহিত তাৎপর্য। এই দুটো জিনিস যদি আমরা খেয়াল রাখি কবিতাটি পড়ার সময়, তাহলেই আমাদের বুঝতে সুবিধা হবে যে কবিতাটি কোন মনোভাব থেকে লেখা। দেখো, বাহ্যিকভাবে আমরা এখানে কি পাবো? বাহ্যিকভাবে পাবো একটি বর্ষা ঋতুর আবহ। বর্ষা ঋতুতে আমরা জানি যে চারিদিকে বৃষ্টিপাত, মেঘের গর্জন, এই সব কিছু আমরা এখানে দেখতে পাবো। সেই সাথে পাবো ধান কেটে কৃষকের নদীর তীরে বসে অপেক্ষা করার বর্ণনা।
একজন কৃষক ধান কেটে কিভাবে সেই ধান নিয়ে নদী তীরে অপেক্ষা করছেন, কার জন্য অপেক্ষা করছেন? একজন মাঝির জন্য অপেক্ষা করছেন। এরপরে আমরা দেখব সোনার তরীর আগমনের দৃশ্য। মাঝি সোনার তরী নিয়ে এসছে ধান নেওয়ার জন্য, সেটাও আমরা এখানে দেখতে পাবো। এবং এই যে ধান নিতে মাঝি এসেছেন, এসে কিন্তু উনি প্রকাশ করেননি যে তিনি ধান নিতে এসেছেন। একটা নির্লিপ্ত ভাব, মাঝির ভেতর একটা নির্লিপ্ত ভাব আমরা এখানে দেখতে পাবো, যার জন্য আমি চতুর্থত লিখে রেখেছি যে মাঝির নির্লিপ্ত ভাব। এই নির্লিপ্ত ভাবটি আমরা কবিতার মাধ্যমে বোঝার চেষ্টা করব। পঞ্চমত, মাঝির কাছে কৃষকের অনুনয়। এই মাঝির কাছে কৃষকের কিসের অনুনয়? ধান নিয়ে যাওয়ার জন্য অনুনয় বা প্রার্থনা। এরপরে বৃষ্টি চলে এসছে, বৃষ্টিতে ধান ভিজে যাবে, সেই জন্য কৃষক চাচ্ছে যে তার ধান তরিতে তুলে তাকে সহ যেন মাঝি নিয়ে যায়। ষষ্ঠত দেখো, তরিতে ধান তুলে দেওয়ার দৃশ্য। তরিতে মানে নদীর নৌকাতে কবি ধান তুলে দিচ্ছে বা এখানে কৃষক ধান তুলে দিচ্ছে, সেই দৃশ্য আমরা এখানে দেখতে পাবো। এরপরে সপ্তমত আমরা যেটা পাবো, সোনার তরিতে কৃষকের জায়গা না হওয়া। সোনার তরিতে, হ্যাঁ, এই সোনার তরিতে যে তরি এসেছে মাঝির ধান নিতে, সেই তরিতে কৃষকের জায়গা হলো না, এবং আমরা পরবর্তীতে বুঝতে চেষ্টা করব যে কৃষকের কেন জায়গা হলো না। তো সপ্তমত আমরা কি দেখেছি, যে সোনার তরিতে কৃষকের জায়গা না হওয়া। আর অষ্টমত আমরা দেখব মাঝির অপারগতা ও কবির অসহায়তা। মাঝি কেন সোনার তরিতে কৃষককে নিতে পারলেন না, এবং এই নিতে না পারার ফলে কবির যে অসহায়তা, এই অসহায়তা প্রকাশ পেয়েছে এই কবিতায়। তাহলে এখানে আমরা দেখতে পাবো মাঝির অপারগতা, মাঝি কেন নিতে পারলেন না, এবং সেই সাথে মাঝি কবিকে নিতে না পারার জন্য কবির অসহায়তা প্রকাশিত হয়েছে এই কবিতায়। এরপরে দেখো অন্তর্নিহিত তাৎপর্য। আমরা দুটোকে পাশাপাশি এই জন্যই রেখেছি যাতে আমাদের কবিতাটা বুঝতে একটু সুবিধা হয়। অন্তর্নিহিত তাৎপর্য মানে কি? এর ভেতরের কথা। বাহ্যিকভাবে আমরা যা দেখলাম সেগুলো আমরা এখানে 8টি বাক্যের মাধ্যমে আমরা লিখে রেখেছি। এর পরবর্তীতে অন্তর্নিহিত তাৎপর্য বোঝার জন্য আমাদের বুঝতে হবে যে সোনার তরী কি। আমরা সাধারণভাবে দেখতে পাই একটি নৌকা, যে নৌকা এসেছে মাঝি নিয়ে এসেছে, যে নৌকা কিসের জন্য? কৃষকের ধান নিয়ে যাওয়ার জন্য। কিন্তু অন্তর্নিহিত তাৎপর্য যদি আমরা বিশ্লেষণ করতে যাই, সেখানে আমরা দেখতে পারবো এই সোনার তরী কিন্তু নিছকই একটি নৌকা নয়। এই সোনার তরী বলতে এখানে বোঝানো হয়েছে মহাকাল বা সময়কে। হ্যাঁ, পার্থিব যে সময়টাকে বোঝানো হয়েছে, অর্থাৎ মহাকাল। তাহলে সাধারণভাবে সোনার তরী বলতে একটি নৌকা, কিন্তু অন্তর্নিহিত তাৎপর্য বিশ্লেষণ করতে গেলে আমরা দেখব যে সোনার তরী হচ্ছে মহাকাল। এখানে যে কৃষক ধান কেটে বসে আছে, সেই কৃষক হচ্ছে শিল্প স্রষ্টা কবি। কে এই কৃষক? কবি নিজে। অর্থাৎ এখানে শুধু কবি নিজে বললে ভুল হবে, সমস্ত মানব জাতি। কবির মাঝখান দিয়ে সমস্ত মানব জাতির কথা প্রকাশিত হয়েছে। তাহলে কৃষক এখানে কে? একদিকে কবি, আর একদিকে সমস্ত মানব সমাজ, আমরা সবাই। আর এই যে ধান নিয়ে কবি বা কৃষক বসে আছেন, এই ধান বলতে সত্যিকার অর্থে কি বোঝানো হয়েছে? এই ধান হচ্ছে সমস্ত জীবনের, মানুষের সমস্ত জীবনের যে মহৎ কর্ম, সেই কর্ম সম্ভার এই ধানের মাধ্যমে প্রকাশিত হয়েছে। আর ছোট ক্ষেত দেখতে পারবো আমরা কবিতাটি যখন পড়বো, তখনই আমরা দেখব। আগে এগুলো বুঝে নিতে চেষ্টা করছি যে ছোট ক্ষেত দেখা যাবে যে কবিতায় বারবার এসছে ছোট ক্ষেত। ছোট ক্ষেত বলতে বাহ্যিকভাবে একটি ধান ক্ষেত বলতে পারো, কিন্তু অন্তর্নিহিত তাৎপর্য বিচারে এই ছোট ক্ষেত একটি মাঠ নয়, একটি ধান ক্ষেত নয়। শুধু এই ছোট ক্ষেত বলতে এই পৃথিবী বা পার্থিব জগৎকে বোঝানো হয়েছে। এছাড়াও বর্ষা ঋতুর যে বর্ণনা আমরা বাহ্যিকভাবে পাই, এই বর্ষা সত্যিকার অর্থে জীবনের কঠিন বাস্তবতা। বর্ষা তাহলে কি? বর্ষা শুধু ঋতু বিশেষ নয়, এই বর্ষা হচ্ছে জীবনের কঠিন বাস্তবতা। তাহলে এই জীবনের কঠিন বাস্তবতায় কবি কিভাবে তার সোনার ফসল
কবিরূপী কৃষকের সোনার ফসল কিভাবে নৌকায় বা দড়িতে তুলে দিয়েছিল এবং কবি তখন কেমন হাহাকার করেছিল নিজের জায়গা না হওয়াতে, সেটাই আমরা দেখতে পাবো কবিতাটিতে। তো চলো আমরা এখন কবিতাটি পড়ে একটু বোঝার চেষ্টা করি। আমরা জানি যে সোনার তরী কবিতা, সোনার তরী রবীন্দ্রনাথ ঠাকুরের একটি কাব্যগ্রন্থ, এবং এই কাব্যগ্রন্থের নাম কবিতাই হচ্ছে সোনার তরী। আর মাত্রাবৃত্ত ছন্দে রচিত এই কবিতাটি আমরা এখন পড়ে একটু বোঝার চেষ্টা করি। আর কবিতাটি পড়বে সময় কিন্তু এই বাহ্যিক দৃষ্টিকোণ থেকে এবং অন্তর্নিহিত তাৎপর্যের দিক থেকে বোঝার চেষ্টা করবে, এবং সেই সাথে পরবর্তীতে আমরা দেখব যে কবির ব্যক্তিগত জীবনের ব্যক্তিগত অভিজ্ঞতার কি ছায়াপাত এখানে ঘটেছে। তো দেখো, সোনার তরী রবীন্দ্রনাথ ঠাকুর। গগনে গরজে মেঘ ঘন বরষা, কুলে একা বসে আছি নাহি ভরসা। রাশি রাশি ভাড়া ভাড়া ধান কাটা হলো সারা। ভরা নদী খুঁড়ো ধারা খর পরশা। কাটিতে কাটিতে ধান এলো বরষা। একখানি ছোট ক্ষেত আমি একেলা, চারিদিকে বাঁকা জল করিছে খেলা। পরপারে দেখি আঁকা তরু ছায়া মসি মাখা। গ্রামখানি মেঘে ঢাকা প্রভাত বেলা। এ পারেতে ছোট ক্ষেত আমি একেলা। এটুকু প্রথমে আমরা বোঝার চেষ্টা করি। দেখো, বাহ্যিকভাবে দেখা যাচ্ছে যে বর্ষা ঋতু, বর্ষা, হ্যাঁ, যে সময়টার বর্ণনা দেওয়া হয়েছে তখন কেমন মেঘে গর্জন, গগনে গরজে মেঘ। গগন মানে আমরা সবাই জানি যে আকাশ, আকাশে গরজে মানে গর্জন করছে কি মেঘ, হ্যাঁ। ঘন বর্ষা, একেবারে গভীর বর্ষা। গগনে গরজে মেঘ ঘন বর্ষা। কুলে একা বসে আছি নাহি ভরসা। কোথায় বসে আছে কবি? কুলে। তাহলে বাহ্যিকভাবে এখানে দেখা যায় যে কৃষক নদীর কূলে বসে আছেন, কিন্তু আমরা জানি যে কৃষকের মাঝখান দিয়ে আমরা সমস্ত মানব জাতি একটি নদীর কিনারে বসে থাকি সমস্ত জীবনের কর্ম ফল নিয়ে, সমস্ত কর্মকে নিয়ে একটা নদীর কিনারে আমরা বসে আছি। আমাদের কোনো ভরসা নেই। সত্যিকার অর্থেই তো আমাদের জীবনে কোনো ভরসা আছে কি? আমাদের পরিণতি কি আমরা ঠিকভাবে জানি না, হ্যাঁ। আমরা কোথায় যাব, হ্যাঁ, আমাদের কোনো কিছুই জানা নেই। তাহলে কোন ভরসায় আমরা বসে আছি? দেখো, শুধুমাত্র কিছু প্রত্যাশা, কিছু আশা নিয়ে আমরা সবাই নদীর কূলে বসে আছি। রাশি রাশি ভাড়া ভাড়া, প্রচুর ধান, হ্যাঁ, প্রচুর ধান নিয়ে ভাড়া হচ্ছে। ধান একেবারে মানে স্ট্যাক করে সাজানো। রাশি রাশি ভাড়া ভাড়া, ভাড়া ধান রাখার পাত্র বিশেষ। রাশি রাশি ভাড়া ভাড়া ধান কাটা হলো সারা। সারা জীবনের ধান কাটা আজকে শেষ। সমস্ত জীবনের ধান কাটা মনে হচ্ছে যেন মানব জাতি শেষ করেছে। তো কৃষক কি করেছে? আজকে ধান কাটা শেষ করেছে। ভরা নদী খুঁড়ো ধারা, নদীর অবস্থাটা কেমন? ভরা, একেবারে জলে ভরা, বর্ষার জল, সেই জলে একেবারে নদী ভরে আছে। ভরা নদী খুঁড়ো ধারা। খুঁড়ো ধারা বলতে কি? যে নদীর যে ধারা প্রবাহিত হচ্ছে সেটা একেবারে খুঁড়ের মতো তীক্ষ্ণ, হ্যাঁ, তীক্ষ্ণভাবে সেই নদীর জল প্রবাহিত হচ্ছে। খুঁড়ো ধারা খর পরশা। খর পরশা বলতে একেবারে রুক্ষ, হ্যাঁ, শুষ্ক, এবং সেই সাথে ধারালো যে বর্ষা, সেই ধারালো বর্ষার কথা এখানে বলা হয়েছে যে নদীর যে জল, নদীর যে স্রোত একেবারে ধারালো বর্ষার মতো ধেয়ে যাচ্ছে। একখানি ছোট ক্ষেত আমি একেলা, খেয়াল করো ভালো করে, একখানি ছোট ক্ষেত। এই পৃথিবীটাকে তুলনা করা হয়েছে একটা ছোট ক্ষেতের সাথে। এই পৃথিবী হচ্ছে একটা ছোট ক্ষেত, আর এখানে আমরা সবাই সত্যিকার অর্থে একেবারেই একা। সাধারণ দৃষ্টিতে দেখলে দেখা যায় যে আমরা পরিবার পরিজন সবাইকে নিয়ে একসাথে বসবাস করছি, আমরা কিভাবে একা হব? কিন্তু সত্যিকার অর্থে জীবনের শেষ প্রান্তে এসে আমরা কিন্তু সবাই একা হয়ে যাই। আমার সাথে কেউ যাবে না, আমাকে একাই যেতে হবে, আমার কর্মফল আমার একাই ভোগ করতে হবে। সুতরাং পৃথিবীতে প্রতিটি মানুষ সত্যিকার অর্থে একেবারেই একা। এখানে সে কথাই প্রকাশিত হয়েছে যে কৃষক ধান কেটে নদীর কূলে বসে আছেন। কেমনভাবে? তার চারপাশে অনেক লোকজন না, কৃষক একেবারে একা বসে আছে ধান কেটে।
চারিদিকে বাঁকা জল করিছে খেলা। দেখো, খেয়াল করে দেখো যে বাঁকা জল বলা হয়েছে, চারিদিকে বাঁকা জল করিছে খেলা। কৃষকের চারদিকে প্রচণ্ড জলরাশি। কেমন জলরাশি? বাঁকা জল। হ্যাঁ, সোজা জল নয়, বাঁকা জল। আর সত্যিকার অর্থে আমাদের যে জীবন, সেই জীবনেই যদি আমরা দেখি, আমাদের চারিদিকে কিন্তু একেবারে মসৃণ কোনো পথ নাই। হ্যাঁ, একেবারে তীক্ষ্ণ, আমাদের চারদিকে সমস্যা, সমস্যা সংকুল এই পৃথিবীতে আমরা একা বসে আছি। আমাদের চারদিকে হাজারো সমস্যা, হাজারো অসুবিধা নিয়ে আমরা সবার কাছ থেকে সরে একা কোথাও বসে আছি। এইরকমভাবে চিন্তা করে আমাদের কবিতাটা বুঝতে হবে। এখন দেখো, পরপারে দেখি আঁকা, তরু ছায়া মসি মাখা, গ্রামখানি মেঘে ঢাকা ঢাকা, প্রভাত বেলা, এ পাড়েতে ছোট ক্ষেত, আমি একেলা। এখন একটু ভালো করে খেয়াল করো। পরপারে দেখি আঁকা, নদীর বাহ্যিকভাবে নদীটা যে প্রবাহিত হয়েছে, নদীর এক কূলে কে বসে আছে? কৃষক বসে আছে তার ধান নিয়ে। হ্যাঁ, কৃষক দেখতে পাচ্ছে পরপারের ছবি। পরপার বলতে নদীর ওপার, বাহ্যিকভাবে নদীর ওপার। নদীর ওপার কেমন? পরপারে দেখি আঁকা, তরু ছায়া মসি মাখা। তরু ছায়া, যা সারাদিন কাজ করেছে কৃষক, এখন তো তার প্রচণ্ড মানে অবকাশের দরকার, বিশ্রামের দরকার। সুতরাং সেই কল্পনায় সে ওখানে দেখতে পাচ্ছে কি, একেবারে তরু মানে গাছের ছায়ায় সুশীতল একটি গ্রাম সে কল্পনা করছে। ঠিক আছে? এবং মসি মাখা। কেন মসি মাখা? মসি অর্থ কি? আমরা জানি যে মসি অর্থ হচ্ছে কালি। তো পরপারে যে ছবিটা কৃষক দেখতে পাচ্ছেন, সেটা কিন্তু স্বচ্ছ নয়, সাদা নয়, মসি মাখা মানে কালো, আবছায়া। কেন? এটারও বর্ণনা রবীন্দ্রনাথ ঠাকুর নিজেই দিয়ে গেছেন এইভাবে, যে সত্যিকার অর্থে আমাদের জীবনের শেষ প্রান্তে এসে আমরা যখন পরপারের কথা চিন্তা করি, তখন কিন্তু সেখানে কি হবে, কি হয়, আমরা কিছুই জানি না। যে জীবন যখন শেষ হয়ে যাবে, হ্যাঁ, তখন আমরা যখন চলে যাব পরপারে, ওখানে কেমনভাবে আমরা থাকবো, আমাদের অবলম্বন কি হবে, আমরা কিছুই জানি না। তো সেই জন্যই আবছায়া ভাব এখানে প্রকাশিত হয়েছে, যে ওপারে যে ছবিটা কৃষক দেখতে পাচ্ছেন, সেটা সুশীতল ছায়ায় ঢাকা, কিন্তু কেমন? মসি মাখা, আবছায়া। দেখা যাচ্ছে, দেখা যাচ্ছে না, কিছু বোঝা যাচ্ছে, কিছু বোঝা যাচ্ছে না, আমাদের বাস্তব জীবনে যেটা হয়। গান গেয়ে তরি বেয়ে কে আসে পারে, দেখে যেন মনে হয় চিনি উহারে। নৌকা নিয়ে আসছে কে? নৌকার মাঝি। কিভাবে আসছে? গান গেয়ে আনন্দিত চিত্তে সে আসছে। কোন দিকে? নদীর উপর দিয়ে। কবি ভেবেছে কবির কাছে আসছে, বা কৃষক ভাবছে তার কাছে আসছে, কিন্তু সে গান গেয়ে আনমনে এদিক দিয়ে নৌকা নিয়ে যাচ্ছে। গান গেয়ে তরি বেয়ে কে আসে পারে, দেখে যেন মনে হয় চিনি ওহারে। কৃষক কি সত্যি সেই নদীর নৌকার মাঝিকে চেনে? জানি না চেনে কিনা, কিন্তু আমার যা মনে হয়, বা রবীন্দ্রনাথ যেভাবে বিশ্লেষণ করেছে সেই আলোকেই বলছি, যে আমরা যার প্রত্যাশায় জীবনের শেষ পর্যায়ে এসে বসে থাকি, পরম করুণাময়ের প্রত্যাশা, হ্যাঁ, ওনাকে তো আমরা চিনি চিনিই মনে হবে, মনে হয় যেন চিনি। কারণ কি? কারণ একেবারে জন্ম থেকে, যখন থেকে আমাদের বোধ হয়েছে, সেই বোধ থেকেই কিন্তু আমরা তার সাথে পরিচিত হতে চেষ্টা করছি, মনে মনে ছবি আঁকছি, হ্যাঁ, মনে মনে একটা জগৎ কল্পনা করছি। তাহলে যে আমাকে নিতে আসছে বা আমার ধান নিতে আসছে, তাকে তো আমার চেনা চেনা মনে হয় স্বাভাবিক। একেবারে চেনা নয়, চেনা চেনা। ঠিক আছে? দেখে যেন মনে হচ্ছে তাকে চিনি। ভরা পালে চলে যায়, কোনো দিকে নাহি চায়, ঢেউগুলি নিরুপায় ভাঙে দুধারে, দেখে যেন মনে হয় চিনি উহারে। আবার বলছেন কবি যে দেখে মনে হচ্ছে ওনাকে চেনা। এবং কবি দেখতে পেলেন কি, যে তরি বেয়ে গান গেয়ে সে যে আসছে, এসে তা কবির দিকে সেরকম বা কৃষকের দিকে সেরকম ভাবে খেয়াল করছে না, খেয়াল না করে সে আনমনে চলে যাচ্ছে। হ্যাঁ, ওগো তুমি কোথা যাও কোন বিদেশে, বারেক ফিরাও তরি কুলিতে এসে। এখন কবি ডাকছেন বা কৃষক ডাকছেন, কৃষকের মাঝখান দিয়ে সমস্ত মানব জাতি ডাকছে পরম করুণাময়কে,
যেন আমাকেও জায়গা দেয়। আবার খেয়াল করো, ওগো তুমি কোথা যাও কোন বিদেশে, বারেক ভিড়াও তরি কুলেতে এসে। যেও যেথা যেতে চাও, যারে খুশি তারে দাও, শুধু তুমি নিয়ে যাও ক্ষণিক হেসে আমার সোনার ধান কুলেতে এসে। যে তুমি যেখানে খুশি যাও, যাকে খুশি দিয়ে দাও, কিন্তু তুমি একবার আমার কাছে এসো, আমার কুলে এসে তরি ফেরাও, আমার সাথে দেখা করো। এরপরে আসো, যত চাও তত লও তরণী পড়ে, আর আছে আর নাই দিয়েছি ভরে। তো আমরা বুঝতে পারছি কবির ডাকে বা কৃষকের ডাকে সাড়া দিয়ে মাঝি নৌকো নিয়ে কুলে আসলো। কুলে এসে কি করলো? কৃষক যে ধান নিয়ে প্রতীক্ষা করছেন নদী পার হওয়ার জন্য, সেই ধানগুলো তরিতে উঠিয়ে দিল কৃষক। এবং মাঝি তখন কৃষককে জিজ্ঞাসা করছে যে আরও আছে কিনা, কিন্তু মাঝি বলছে আর কিছুই নেই, যা ছিল সব তরিতে তুলে দিয়েছি। সত্যিই তো তাই, আমরা জীবনে যা কিছু করি সব কিছুই তো তুলে দেই মহাকালের তরিতে। এরপর আসো, আর আছে আর নাই দিয়েছি ভরে, এতকাল নদী কূলে যাহা লয়েছিন ভুলে, সকলই দিলাম তুলে থরে বিথরে, এখন আমারে লহ করুণা করে। সারাটা জীবন আমি যা করেছি সব কিছু তোমার তরিতে তুলে দিয়েছি, এখন দয়া করে করুণা করে আমাকে তোমার সাথে জায়গা দাও, আমাকে তোমার তরিতে তুলে নাও। কৃষক বুঝতে পেরেছে যে বৃষ্টি আসছে, কাজেই এখন আমারও নদী পার হতে হবে। সুতরাং মাঝিকে সে বিনয়ের সাথে বলছে যে করুণা করে তুমি আমার ধানের সাথে আমাকেও তুলে নাও, আমার যত ধান ছিল সব আমি তোমাকে তুলে দিয়েছি, এখন এই ধানের সাথে তুমি আমাকেও জায়গা দাও, আমাকেও নিয়ে যাও। এখানে যদি আমরা কৃষকের মাঝে কবিকে বা সমস্ত মানব জাতিকে দেখতে চেষ্টা করি, তাহলে আমরা দেখতে পাবো যে আমরা সারা জীবন কাজ করে যা কিছু উপার্জন করেছি সব কিছু তরিতে তুলে দিলাম। তুলে দেওয়ার পর আমরা কি প্রার্থনা করি? পরম করুণাময়ের কাছে আমাদের প্রার্থনা হয় এটাই যে আমার কর্মের সাথে সাথে যেন আমিও তরিতে জায়গা পাই, মহাকালের তরিতে। কিন্তু আমরা দেখব শেষে আমাদের জায়গা হয় কি না। ঠাই নাই ঠাই নাই ছোট সে তরি, আমারই সোনার ধানে গিয়াছে ভরি। শ্রাবণ গগন ঘিরে ঘন মেঘ ঘুরে ফিরে, শূন্য নদীর তীরে রহিল পড়ি, যাহা ছিল নিয়ে গেল সোনার তরি। আবার পড়ছি, দেখো, ঠাই নাই ছোট সে তরি, আমারই সোনার ধানে গিয়াছে ভরি। শ্রাবণ গগন ঘিরে ঘন মেঘ ঘুরে ফিরে, শূন্য নদীর তীরে রহিল পড়ি, যাহা ছিল নিয়ে গেল সোনার তরি। সোনার তরিতে সব কর্মের জায়গা হয়ে গেল, কৃষকের সমস্ত ফসলের জায়গা হয়ে গেল, জায়গা হলো না শুধু কার? কৃষকের। তাহলে কি বুঝতে পারলাম আমরা এর মাধ্যমে? যে কৃষক সোনার তরিতে জায়গা পেল না। এখন সোনার তরি রূপী মহাকালের কথা যদি আমরা বিশ্লেষণ করি, মানে অন্তর্নিহিত তাৎপর্য যদি আমরা বিশ্লেষণ করি, তাহলে আমরা এখানে দেখতে পাবো যে এই সোনার তরিতে বা মহাকালের তরিতে আমাদের সমস্ত জীবনের সমস্ত কর্ম জায়গা পায়, কিন্তু সত্যিকার অর্থে মানুষের জায়গা হয় না, আমরা জায়গা পাই না সেই সোনার তরিতে। কই বলেছে যে ঠাই নাই ছোট সে তরি, মহাকালের সেই ছোট তরিতে ঠাই হলো না আমার, ঠাই হলো না মানব জাতির, ঠাই হলো কার? মানুষের সমস্ত কর্মে। তাহলে মানুষ কোথায় যাবে? আমি কোথায় যাব? আমরা কোথায় যাব? হ্যাঁ, আমরা যদি পৃথিবীতে বেঁচে থাকতে চাই, তাহলে এই কর্মের মাধ্যমেই আমাদের বেঁচে থাকতে হবে। আমাদের হাহাকার করলে চলবে না, মন খারাপ করলে চলবে না। পৃথিবীর রূঢ় বাস্তবতা এটাই যে আমরা পৃথিবীতে যতদিন বাঁচবো কাজ করে যাব, ভালো কাজ করে যাব, কাজ করার পর আমার সমস্ত কর্ম আমি পৃথিবীকে দিয়ে যাব, মহাকালকে দিয়ে যাব। এবং আমি বেঁচে থাকবো কিভাবে? আমার শরীরের জায়গা হবে না, বাহ্যিকভাবে আমি ওখানে জায়গা পাবো না, কিন্তু সত্যিকার অর্থে আমাকে জায়গা করে নিতে হবে। কিভাবে জায়গা করে নিতে হবে? তরি তো ছোট, ওখানে আমি সশরীরে উপস্থিত থাকতে পারবো না। সুতরাং আমাকে জায়গা করে নিতে হবে আমার কর্মের মাধ্যমে। আমার কর্মের মাধ্যমে মানুষ আমাকে মনে রাখবে। এখানে হাহাকারের কোনো কারণ নেই।
এবং তাহলে আমরা বাহ্যিকভাবে কবিতায় কি পেলাম? বর্ষা ঋতুর বর্ণনা, কৃষকের ধান কেটে নদী পাড়ে বসে থাকার বর্ণনা, অপেক্ষা করার বর্ণনা। তারপরে কি পেলাম? সোনার তরী নিয়ে মাঝি আসছে সেই বর্ণনা, মাঝির নির্লিপ্ত ভাব, যেগুলো আমরা বোর্ডে আগেই আলোচনা করে নিলাম, সেই নির্লিপ্ত ভাব আমরা দেখতে পেলাম। পরবর্তীতে দেখতে পেলাম কবি বিনয়, অনুনয় বিনয়, হ্যাঁ, তার ধান নিয়ে যাওয়ার জন্য। তো এর পরবর্তীতে আমরা দেখলাম যে মাঝি আসলো, এসে সোনার তরীতে কৃষকের সমস্ত ধান তুলে নিল। তুলে নেওয়ার পর কৃষক যখন নিজে জায়গা চালো সেই তরীতে, তখন বলল ঠাঁই নাই, ঠাঁই নাই। অর্থাৎ কৃষকের জায়গা হলো না, বা আমাদের জায়গা হলো না। কৃষকের মাঝখান দিয়ে কবি একথাই বোঝাতে চেয়েছেন যে আমাদের জায়গা হবে না মহাকালে এই তরীতে। আমাদের জায়গা করে নিতে হবে কিভাবে? কর্মের মাধ্যমে। তো বাহ্যিক দিকের বর্ণনাও আমরা বুঝতে পারলাম, অন্তর্নিহিত তাৎপর্যও আমরা বোঝার চেষ্টা করলাম। আর একটা কথা বলেছিলাম, খেয়াল আছে নিশ্চয়ই, যে কবির জীবনের কিছু জিনিসের কিছু অভিজ্ঞতার ছায়াপাত এখানে ঘটেছে। বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুর নিজেই বলে গেছেন এই কথা, যে আসলে জীবনের একটা পর্যায়ে এসে আমার মনে হয়েছিল যে আমি এই যে মানুষের জন্য লিখছি, কবিতা লিখছি, গল্প লিখছি, উপন্যাস লিখছি, কিন্তু আমি কি, আমি কিছুদিন পরে আমি তো মারা যাব, হ্যাঁ, তাহলে আমি কি পেলাম জীবনে? আমার জায়গা কোথায় হলো? কবি হয়তো ভয় পেয়েছিলেন কিছুটা হলেও, যে আমি মারা যাওয়ার সাথে সাথে আমাকে মানুষ ভুলে যাবে, হ্যাঁ, আমার কোনো জায়গা হবে না পৃথিবীতে। সত্যিকার অর্থে মানুষ নিজেকে চিনতে পারে না। রবীন্দ্রনাথ বোঝে এই ক্ষেত্রে নিজেকে চিনতে পারেননি, বুঝতে পারেননি অতটা, যে ওনাকে জায়গা তরিতে দিতে হবে না, ওনাকে জায়গা আমরা দিয়েছি হৃদয়ে। বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের মতো অসাধারণ একজন কবি, সে কি বাহ্যিক ভাবে মৃত্যুর সাথে সাথেই মরে যাবেন? অবশ্যই না। যুগে যুগে তিনি বেঁচে থাকবেন, বেঁচে থাকবেন তার সাহিত্য কর্মের মাধ্যমে। কবির এই ভয়টাই এখানে প্রকাশিত হয়েছে, মনের ভয়, যে আমি এত কিছু করলাম, আমার এত সৃষ্টি সম্ভার, আমি কি হারিয়ে যাব? না, কবি হারিয়ে যাননি, কবি হারিয়ে যাবেন না, হারিয়ে যেতে পারেন না। কবি ওনার কাজের মাধ্যমেই পৃথিবীতে অমর হয়ে থাকবেন, অমর হয়ে আছেন এবং অমর হয়ে থাকবেন। তো এই যে মানব মনের চিরন্তন ক্রন্দন, সে যে রবীন্দ্রনাথের সুরেই বলতে হয় যে মরিতে চাহি না আমি সুন্দর ভুবনে, মানবের মাঝে আমি বাঁচিবারে চাই। তাহলে মানুষের মাঝেই আমাকে বাঁচতে হবে। কিভাবে বাঁচতে পারবো মানুষের মাঝে? কাজের মাধ্যমে, তাই না? বড় বড় ব্যক্তি যারা বেঁচে আছেন মৃত্যুর পরেও পৃথিবীতে, তারা কিভাবে বেঁচে আছেন খেয়াল করে দেখো তো। অবশ্যই কাজের মাধ্যমে বেঁচে আছেন। তাহলে মানুষকে হতাশ হলে চলবে না। মানব মনের এই হাহাকার কবি এখানে ফুটিয়ে তুলেছেন ঠিকই, কিন্তু আমরা জানি যে আমাদের হতাশ হলে চলবে না, আমাদের কাজ করে যেতে হবে, এবং এই কাজের মাধ্যমেই মহাকাল আমাদের জায়গা দেবে। হ্যাঁ, আমাদের কর্মকে জায়গা দিচ্ছে, বাহ্যিকভাবে কৃষকের ধানকে জায়গা দিচ্ছে, কৃষককে নয়। হ্যাঁ, কবির কর্মকে জায়গা দিচ্ছে, কবিকে নয়। আমাদের কাজকে জায়গা দিচ্ছে, আমাদের নয়। সত্যিকার অর্থে এই যে আমাদের সমস্ত জীবনের সমস্ত কর্ম জায়গা পাচ্ছে, এই জায়গা পাওয়ার মাধ্যমে আমরা জায়গা করে নেব মহাকালের, মহাকালের তরীতে। তাহলে সময় আমাকে জায়গা দিবে আমার কাজের মাধ্যমে। তাহলে আমরা ভালো কাজ করব, সুন্দর সুন্দর কাজ করার চেষ্টা করব, যাতে আমরা মৃত্যুর পরেও এই পৃথিবীতে বেঁচে থাকতে পারি। মহাকাল যেন আমাদের জায়গা দেয়, আমরা যেন পৃথিবী থেকে হারিয়ে না যাই। তো আশা করি বুঝতে পেরেছো কবিতার মূল ভাব। এর পরবর্তীতে আমি যখন তোমাদের কলেজ খুলে যাবে, তখন আমি তোমাদের উদ্দীপকগুলো আলোচনা করে দেবো। কিছু কিছু উদ্দীপক তোমাদের তৈরি করে সেগুলো নিয়ে আলোচনা করব। আর মূল ভাবটা যদি এবং অন্তর্নিহিত ভাবটা যদি ভালো করে বোঝা থাকে, যেভাবেই প্রশ্ন আসুক, আমি মনে করি আমার ছাত্রীরা কিছু হলেও উত্তর দিতে পারবে। এরপরে তো কলেজ খুলে যাবে, তখন তো অনেক ক্লাস পাবো, অনেক আলোচনা হবে। তো সেই আশায় রইলাম। সব অশুভ শক্তির বিনাশ হোক, সকল রোগ শোক ব্যথা বেদনা পৃথিবী থেকে দূর হয়ে যাক, এই কামনা নিয়ে আজকে অনলাইন ক্লাস শেষ করলাম। তোমাদের সবাইকে অনেক 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 ধন্যবাদ।